গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হলেও থেমেনি ইসরায়েলি হামলা। কামাল আদওয়ান হাসপাতাল বন্ধের নির্দেশ নেতানিয়াহু বাহিনীর, বিপাকে শত শত রোগী। ইউক্রেনের সামরিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা পুতিন বাহিনী। রাশিয়ায় আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে উত্তর কোরিয়া, ধারণা জেলেনস্কির। জাতিগত সহিংসতার জেরে গৃহহীন ভারতের মণিপুরে 10,000-এর বেশি বাসিন্দা। আশ্রয় নেওয়া শরণার্থী শিবিরেও বেহাল দশা, এখনও তারা করছে প্রাণ হারানোর ভয়। প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশে নেতৃত্ব দেয় ডক্টর ইউনূসকে ধন্যবাদ, হোয়াইট হাউসের বিবৃতি। এবং বড়দিনের আগে উৎসব মুখর সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে ভিন্নধর্মী শীতকালীন উৎসব আয়োজন উপভোগ করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। গাজায় অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। সোমবার উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। চলমান হামলার মধ্যেই কামাল আদওয়ান হাসপাতাল বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বিপাকে শত শত রোগী। হাসপাতালের চারপাশে রাখা হয়েছে বিস্ফোরক রোবট। এদিকে বন্দি বিনিময় চুক্তির কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গাজায় অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর বর্বরতা। ইসরায়েলি সেনাদের তাণ্ডবে কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেও মিলছে না নিরাপদ ঠাঁই। আর কতদিন সহ্য করতে হবে এমন নির্মমতা, তা ভেবেই দিশেহারা লাখ লাখ বাস্তুচ্যুত বাসিন্দা। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে হাজার হাজার মানুষকে। সোমবার গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ হারান কয়েকজন। বাদ যাচ্ছে না চিকিৎসা কেন্দ্রগুলো। উপত্যকাটির উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের বাইরে বিস্ফোরক রোবট রেখেছে ইসরায়েলি বাহিনী। দ্রুত হাসপাতাল খালি করে বন্ধ করার নির্দেশ দেয় তারা। এতে বিপাকে পড়েছে রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায় প্রায় শতাধিক শিশু ও রোগী নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছে। এছাড়াও প্রায় 400 বেসামরিক নাগরিক ও 150 জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। হাসপাতালটি বন্ধ হলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে গাজার চিকিৎসা সেবা। এদিকে হামাসের সঙ্গে জিম্মি বিনিময় নিয়ে কিছুটা অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তিনি বলেন, সব জিম্মি মুক্তি পেয়ে শত্রু এলাকা থেকে ফিরে না আসা পর্যন্ত হামলা অব্যাহত রাখা হবে। অন্তরা সেন, সময় সংবাদ। ইউক্রেনের সামরিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একদিনে কিয়েভের আরও 2টি বসতি দখলের কথা জানায় মস্কো। পাল্টা হামলা চালিয়েছে কিয়েভও। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ায় আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে উত্তর কোরিয়া। ক্রমেই বাড়ছে রাশিয়া ইউক্রেন উত্তেজনা। হামলা পাল্টা হামলায় যুদ্ধবিরতির সম্ভাবনা যেন দূর ভবিষ্যৎ। গেল শনিবার রাশিয়ায় চালানো ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলার কারণে দুই দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এবার কিয়েভের একটি সামরিক বিমানবন্দরে হামলার দাবি করেছে মস্কো। গেল একদিনে ইউক্রেনের আরও 2টি বসতি নিজেদের দখলে নেয়ার কথাও জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, এখনো পর্যন্ত 100টিরও বেশি স্থানে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এছাড়া মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করে কিয়েভ। তবে সবগুলোই ভূপাতিতের দাবি জানিয়েছে রাশিয়া। এদিকে উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সেনা ও সরঞ্জাম পাঠাতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে এ অভিযোগ করেন তিনি। এছাড়া রুশ সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে 3000-এর বেশি উত্তর কোরীয় সেনা হতাহতের দাবি জানান জেলেনস্কি। অন্তরা সেন, সময় সংবাদ। জাতিগত বিবাদের জেরে গৃহহীন হয়ে পড়েছেন ভারতের মণিপুরের 10,000-এরও বেশি বাসিন্দা। শরণার্থী শিবিরের করুণ অবস্থার পরেও প্রাণ হারানোর ভয়ে বাড়ি ফিরতে পারছেন না তারা। 19 মাসব্যাপী এই সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন 250-এরও বেশি মানুষ।
তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা। নামমাত্র জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়েছেন মণিপুরের ফালনি বা খুনসাই। তার দাবি দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। প্রাণ বাঁচাতে এলাকার আর 10 জন মানুষের সঙ্গে পরিবার সহ পাহাড়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেই ঘটনার পেরিয়ে গেছে 19 মাস, এখনো বাড়ি ফিরতে পারেননি খুনসাই। এ গল্প ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুরের হাজারো মানুষের। সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের সংঘাতে উত্তপ্ত অঞ্চলটি। জাতিগত এই বিবাদে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। খুন, ডাকাতি, রাহাজানি থেকে শুরু করে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে তাদের সঙ্গে। 19 মাস ধরে চলতে থাকা এই সংঘাতে গৃহহীন মানুষের সংখ্যাও অর্ধলক্ষ ছাড়িয়েছে। আশ্রয় কেন্দ্রে বাড়ছে গৃহহীনদের সংখ্যা। এখানে কোনো ব্যক্তিগত কামরা নেই। একজন বাচ্চা অসুস্থ হলে তা সবার মধ্যে ছড়িয়ে যাবে। আমাদের জন্য এটা সবচেয়ে কঠিন সময়। এমনকি এখানে টয়লেটেরও সুব্যবস্থা নেই। টয়লেটে যাওয়ার জন্য আমাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা কেমন ভবিষ্যতের আশা করব? আমরা প্রতিদিন খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছি। আমাদের কাছে টাকা পয়সাও নেই। তবে মেইতেই ও কুকি সম্প্রদায়ের এই দ্বন্দ্বে কেউই পিছু হটতে রাজি নয়। সরকার তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান তারা। দুই জাতির অধিকার আদায়ের লড়াইয়ে 1.5 বছরেরও বেশি সময় পেরোলেও এখনো এর কোনো সুরাহা হয়নি। এ পরিস্থিতিতে তাদের এই অবস্থার জন্য অঞ্চলটির মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন তারা। তাদের দাবি, এই সমস্যা সমাধানে এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে ফোনালাপ হয়েছে সুলিভানের। এই সময় তারা ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস। টিউলিপ সিদ্দিক এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান তুলে ধরেছেন বলে জানায় ব্রিটিশ মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানায়, বৃহস্পতিবারের ওই জিজ্ঞাসাবাদের বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র জানান, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতির সামাল দেয়া তার কাজ। অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে 2013 সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ, যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানার বিরুদ্ধেও। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বড়দিন উপলক্ষে দুবাইয়ে আয়োজন করা হয় আল বারারি উইন্টার ফেস্ট। ছোট বড় সবার জন্য ছিল নানা আয়োজন। পরিবার নিয়ে ক্রিসমাসের আয়োজন উপভোগ করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। সবুজ গাছপালা সাদা হয়ে আছে, চারিদিকে শীতের আমেজ। পুরো পরিবেশটি ঘুরে দেখছেন অনেকে। পুরো পরিবার নিয়েও এসেছেন কেউ কেউ। অনেকে আবার সান্তা ক্লসের সঙ্গে নিজেদেরকে ক্যামেরা বন্দিও করে নিচ্ছেন। সান্তা ক্লস, বিশাল আকারের ক্রিসমাস ট্রি, ট্রেন, আইস স্কেটিং সবকিছু এক জায়গাতে নিয়ে আসা হয় বড়দিনকে কেন্দ্র করে। চমৎকার এই আয়োজনটির নাম আল বারারি উইন্টার ফেস্ট। দুবাইয়ে বড়দিন উপলক্ষে ভিন্ন ধর্মী এই ফেস্টটির আয়োজন করা হয়।
আল বারারি উইন্টার ফেস্টে কৃত্রিম বরফ ব্যবহার করে সুসজ্জিত করা হয়, পাশাপাশি করা হয় আলোকসজ্জাও। কয়েকটি তুষার মানবেরও দেখা মিলছে এখানে। বিশেষ এই উৎসবটিতে শিশু থেকে শুরু করে সব বয়সীদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। আমরা অনেক মজা করেছি, পাশাপাশি পুরো জায়গাটি ঘুরে দেখেছি। আমরা ট্রেনে ঘুরেছি, সান্তার সঙ্গে দেখাও করেছি। এটি আমাদের জন্য একটি অভিনব অভিজ্ঞতা। এখানে বাচ্চা এবং বড়দের জন্য অনেক কিছু রয়েছে। দুবাই জাতি বা ধর্ম নির্বিশেষে সব ধরনের উৎসবের আয়োজন করে থাকে বলে জানায় আল বারারি উইন্টার ফেস্টের আয়োজকরা। 2 সপ্তাহ ব্যাপী চলা এই উৎসবটি রোববার শেষ হয়। উর্জিতা শাহজিন, সময় সংবাদ। এবার গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা পোষণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, বরং 150 বছরের বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নির্বাচনে জয়ের পর থেকেই একের পর এক সিদ্ধান্ত ও বক্তব্য দিয়ে প্রতিনিয়ত আলোচনায় আছেন ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে দেশটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার প্রস্তাব দেন। ট্রাম্প মজার ছলে বললেও বিষয়টি মোটেও হালকাভাবে নেয়নি কানাডার জনগণ। অবৈধ অভিবাসীর ঢল ঠেকাতে ব্যর্থ হলে 25% শুল্ক আরোপের হুমকির পর ট্রাম্পের এমন বক্তব্য অটোবার রাজনৈতিক ভারসাম্যেও ব্যাপক প্রভাব ফেলেছে। কানাডা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর পানামা খাল পুনর্দখলের হুমকি দেন ট্রাম্প। আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ এই খালটির শুল্ক কমানো না হলে যুক্তরাষ্ট্র তা পুনরায় দখল করবে বলে হুমকি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যদিও জবাবে পানামার প্রেসিডেন্ট জানান, এই খাল ও তার আশেপাশের প্রতি বর্গ কিলোমিটার এলাকার উপর শুধুমাত্র পানামারই অধিকার রয়েছে। এবার ট্রাম্পের নতুন নিশানায় গ্রিনল্যান্ড। ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, স্থানীয় সময় রোববার পেপ্যালের সহ প্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনেক। তবে এবারই প্রথম নয়, আগের মেয়াদেও ট্রাম্প এই ইচ্ছা পোষণ করেছিলেন। সেই সময় ড্যানিশ কর্মকর্তারা বলেন তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল বিক্রির জন্য নয়। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প ডেনমার্কে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেছিলেন। শুধু ট্রাম্প নয়, বরং 1867 সাল থেকে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করে যাচ্ছে ওয়াশিংটন। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার মহাদেশের অংশ, তবে এর ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ ভূরাজনৈতিক সম্পর্ক রয়েছে। এটি ডেনমার্কের মাধ্যমে ইইউ ব্লকের সঙ্গে সম্পর্কিত একটি ওভারসিজ টেরিটরি হিসেবে ইউরোপীয় তহবিল পেয়ে থাকে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ম্যাট গিটসের বিরুদ্ধে যৌন ও মাদকাসক্তির মতো একাধিক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে হাউস এথিক্স কমিটি। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের আচরণ নজরদারি করা এই কমিটি জানায়, যৌন সম্পর্ক এবং অবৈধ মাদক ব্যবহারের জন্য 12 জন নারীকে $90,000-এরও বেশি অর্থ দিয়েছেন গিটস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবার পরপরই নিজের মন্ত্রিপরিষদ গোছাতে ব্যস্ত হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ করেন নিজের পছন্দের ব্যক্তিদের নাম। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেন ফ্লোরিডার সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গিটসকে। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তির মতো একাধিক অভিযোগ থাকায় শুরু হয় ব্যাপক সমালোচনা। যদিও পরে নিজের নাম প্রত্যাহার করে নেন গিটস, তবে এবার তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র হাউস এথিক্স কমিটি। সোমবার হাউস এথিক্স কমিটির প্রকাশিত 37 পাতার চূড়ান্ত খসড়া প্রতিবেদনে বলা হয়, যৌনতা এবং মাদকের পেছনে হাজার হাজার ডলার ঢেলেছেন গিটস। 2017 সালে অর্থের বিনিময়ে 17 বছর বয়সী এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দায়িত্বে থাকার সময় যৌন সম্পর্ক এবং অবৈধ মাদক ব্যবহারের জন্য তিনি বড় অঙ্কের অর্থ খরচ করেছেন বলেও প্রমাণ পাওয়া গেছে। 12 জন নারীকে $90,000-এর বেশি দেওয়ার তথ্যও মিলেছে প্রতিবেদনে। 2021 সাল থেকে আইন প্রণেতাদের আচরণ নজরদারি করা হাউস এথিক্স কমিটি গিটসের বিরুদ্ধে তদন্ত চালিয়ে আসছে। বিবিসি জানায়, এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়া ঠেকাতে গিটস এথিক্স কমিটির বিরুদ্ধে মামলাও দায়ের করেন। গিটসের দাবি, এই প্রতিবেদন প্রকাশ পেলে তার সুনাম এবং পেশাগত জীবনের অপূরণীয় ক্ষতি হবে। অন্তরা সেন, সময় সংবাদ।
তুরস্কের ইস্তাম্বুলের এক বন্দরে কার্গো জাহাজ কাত হয়ে পড়ে গেছে। এই ঘটনায় একজন আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় সোমবার রাত 1টার দিকে আনমাহ নামক জাহাজটি বন্দরের পাশে কাত হয়ে যেতে দেখা যায়। এতে প্রায় কয়েক ডজন কন্টেইনার পানিতে ডুবে যায়। ঘটনার কারণ হিসেবে অসামঞ্জস্যপূর্ণতা জাহাজে কন্টেইনার তোলাকে দায়ী করেছে গভর্নরের দপ্তর। জাহাজের 15 জন ক্রুর মধ্যে 10 জনকে উদ্ধার করা হয় এবং বাকি 5 জন সাঁতরে নিরাপদে চলে আসেন। রাশিয়ার রাজধানী মস্কোতে যাত্রীবাহী বাসের সঙ্গে দমকল বাহিনীর গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যার দিকে দমকল বাহিনীর ওই গাড়িটি রাস্তার ইন্টারসেকশন পার হওয়ার সময় হঠাৎ একটি বাস এসে ধাক্কা দেয়। দমকল কর্মীদের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির উপর গিয়ে পড়ে। সংঘর্ষে বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে যান কয়েকজন যাত্রী। দুমড়ে মুচড়ে যায় কয়েকটি গাড়িও। খবর পেয়ে উদ্ধারকারীর দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের পর্যটন নগরী গ্রামাদোয় বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ নিহত হয়েছেন 10 জন। ঘটনাস্থলে আগুন লেগে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন 17 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেঁচে নেই বিমানের আরোহীদের কেউ। বিমানটি বিধ্বস্ত হয়ে মারা গেছেন পাইলট সহ তার পরিবারের বাকি 9 সদস্য। ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যের গ্রামাদো শহরে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সময় রোববার সকাল 9টার দিকে গ্রামাদোর কাছের কানেলা বিমানবন্দর থেকে ছেড়ে আসে বিমানটি। আরোহীদের নিয়ে এটি সাও পাওলো রাজ্যের জুন্দিয়াই শহরে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। একটি ভবনের চিমনিতে আঘাত করে অন্য একটি ভবনের দ্বিতীয় তলায় আছড়ে পড়ে। এরপর আসবাবপত্রের দোকানের ওপর বিধ্বস্ত হয়। প্রথমে প্রচন্ড শব্দে কাঁচ ভাঙার শব্দ পাই। আমি ভেবেছি কাঁচ সহ কোনো আসবাবপত্র ভেঙে পড়েছে হয়তো, কিন্তু এরপরেই আমি আগুনের ঝলক দেখতে পেলাম। আমার স্বামী জানালা খুলে দেখতে পেল বাইরে সবকিছু লাল হয়ে গেছে। বিমান দুর্ঘটনার দিন অঞ্চলটির আবহাওয়ার অবস্থা খারাপ ছিল বলে জানান রাজ্যটির গভর্নর এদুয়ার্দো লেইত। আমি পুলিশের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাই চূড়ান্ত নয়, তবে এসব তথ্য বিমান মালিকের অংশীদার ও তারা যে হোটেলে ছিলেন সেখান থেকে পেয়েছি। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানে আগুন ছড়িয়ে পড়ায় দগ্ধ হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কাকুলি আখতার, সময় সংবাদ। ব্রাজিলের টোকান্টিস নদীতে একটি সেতু ধসের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 13 জন। স্থানীয় সময় রোববার গাড়ি চলাচলের সময় দেশটির উত্তর ও উত্তর পূর্বাঞ্চলকে সংযোগকারী সেতুটি আচমকা ভেঙে পড়ে। এই সময় সালফিউরিক অ্যাসিডবাহী একটি ট্রাক নদীতে পড়ে যায়। পানিতে ছড়িয়ে পড়ে রাসায়নিক পদার্থ। এছাড়া 2টি ট্রাক, একটি গাড়ি ও একটি মোটরসাইকেলও 50 মিটার গভীর পানিতে পড়ে যায়। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জান্তা বাহিনীকে হটিয়ে স্বাধীন রাখাইন রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিদ্রোহীদের অভিযানে বেদখলের পথে চীন সীমান্তবর্তী কাচিন রাজ্য। সেনাদের হটিয়ে 30 বছর পর কারেন রাজ্য আবারও বিদ্রোহীদের আধিপত্য শুরু হয়ে গেছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় কোণঠাসা জান্তা সরকারের নিয়ন্ত্রণে এখন কেবল মিয়ানমারের 1/4 অঞ্চল। বিদ্রোহীরা আসলে মিয়ানমারের কতটুকু নিয়ন্ত্রণ নিয়েছে আর কিভাবে নিরাপদে ক্ষমতা ছাড়ার কৌশল হাতে নিলেন সেনাপ্রধান, তা নিয়ে এবারের প্রতিবেদন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, গোটা মিয়ানমারের শুধুমাত্র 1/4 পুরো নিয়ন্ত্রণ দেশটির সরকারের হাতে। মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূতের মতে এখনও প্রধান শহরগুলো মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণেই আছে। সেই সঙ্গে এই অঞ্চলগুলোকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে গত 1 বছরে জান্তা সরকার উল্লেখযোগ্য অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। স্বাধীন রাখাইন রাজ্য প্রতিষ্ঠায় মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে দুর্বার গতিতে এগিয়ে চলার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জান্তা বাহিনীর ওয়েস্টার্ন মিলিটারি কমান্ডের কামান এবং যুদ্ধ বিমানের মতো সক্ষমতা থাকা সত্ত্বেও একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে তারা।
রাখাইন রাজ্যের অ্যান শহরের 30টির বেশি সেনা ঘাঁটির দখল নিয়েছে আরাকান আর্মি। গোষ্ঠীটি জানায় জান্তা বাহিনীর ওয়েস্টার্ন মিলিটারি কমান্ডের অল্প সংখ্যক সদস্য বিদ্রোহীদের বিরুদ্ধে বর্তমানে লড়াই চালিয়ে যাচ্ছে। আরাকান আর্মির আরও দাবি, জান্তা বাহিনীর গোলাবর্ষণে নিজেদের সেনা সদস্যরাই হতাহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর প্রকাশিত ভিডিওতে জান্তা বাহিনীর ওয়েস্টার্ন মিলিটারি কমান্ডের সদর দপ্তর ভবন এবং আশপাশের এলাকায় বিস্ফোরণ হতে দেখা যায়, এমনকি জান্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণও করতে দেখা যায়। অন্যদিকে জান্তা বাহিনীর যুদ্ধ বিমান থেকে বিদ্রোহীদের লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়েছে বলেও জানা গেছে। এর মধ্যে শাসক বাহিনীর অসংখ্য সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। আরাকান আর্মি আরও জানিয়েছে তাদের সেনারা রাখাইন রাজ্যের গোয়া শহরে শাসক গোষ্ঠীর সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে অনেককে হত্যার পাশাপাশি বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বলেও দাবি তাদের। চীন সীমান্তবর্তী রাজ্য কাচিনেও একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা বাহিনী। এরই মধ্যে রাজ্যের চিপওয়ে, তাওলাও এবং কানপিকেতি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কেআইএ। সবশেষ কেআইএ এবং তাদের সহযোগীরা খাওলাংপু শহরের জান্তা বাহিনীর সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরাবতী। অন্যদিকে পুতাও জেলায় নতুন করে জান্তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে বিদ্রোহীরা। এর মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্যকে আটকের দাবিও করেছে তারা। কারেন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি বা কেএনএলএ এবং তাদের সহযোগীরা জান্তা বাহিনীকে হটিয়ে রাজ্যটিতে আধিপত্য দেখাতে শুরু করেছে। 30 বছর আগে যেখানে গোষ্ঠীটির সদর দপ্তর ছিল, সেই স্থানের নিয়ন্ত্রণ এখন কেএনএল-এর হাতে। ডিসেম্বরের শুরুতে মানেরপ্লো জেলায় জান্তা ঘাঁটিতে হামলা শুরু করে বিদ্রোহীরা। এরই মধ্যে সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি সেনাবাহিনীর ড্রোন, গোলাবারুদ এবং অস্ত্র জব্দ করার কথাও জানিয়েছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি। বিবিসি জানিয়েছে খোদ জান্তা বাহিনীর সদস্যরাই বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীদের দিকে ঝুঁকতে শুরু করেছে। বিশেষ করে স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে গোপনে কাজ করছে তারা। এক মেজর বিবিসিকে জানান, বেসামরিক নাগরিকদের উপর জান্তা সরকারের নৃশংসতা দেখে স্বাধীনতাপন্থীদের সঙ্গে হাত মেলাতে বাধ্য হয়েছেন তিনি। তার মতো অনেক সেনা সদস্য ও কর্মকর্তা যারা গুপ্তচর বৃত্তি করতেন, তারা বর্তমানে স্বাধীনতাপন্থীদের হয়েই কাজ করছেন। বাইরে থেকে সামরিক বাহিনীর প্রতি অনুগত হলেও তারা গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের জন্য কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। জান্তা সরকারের গুলি ও হামলায় হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন। সেনাবাহিনীর ওই মেজর বিবিসিকে জানান, প্রথমে জান্তা সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার কথা ভাবলেও পরে তিনি গুপ্তচর বৃত্তির সিদ্ধান্ত নেন তাদের বিরুদ্ধেই। এরকম আরও অনেকেই এখন বিদ্রোহীদের সহযোগিতা করছেন বলে জানা গেছে। দেশটির বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন রাজ্যে বিদ্রোহীরা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে যে কোনো মুহূর্তে পতন হতে পারে জান্তা সরকারের। সেই আভাসও পাওয়া যাচ্ছে এরই মধ্যে। রাখাইন, কাচিন, কারেন সহ বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের অপ্রতিরোধ্য গতিতে সেনা ঘাঁটি দখলের মধ্যেই সেনাবাহিনীর শীর্ষস্থানীয় নেতৃত্ব ও দায়িত্বে অদল বদল শুরু করেছেন সেনাপ্রধান মিন অংলাইং। বিশেষ করে তার ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রতিস্থাপন করেছেন তিনি। পর্যবেক্ষকরা দেশটির গণমাধ্যম ইরাবতীকে বলেছেন, এই রদবদল রাখাইন রাজ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা একত্রিত করার জন্য মিন অংলাইয়ের সবশেষ পদক্ষেপ হতে পারে। তবে পর্যবেক্ষকরা বলছেন, রাখাইনে ক্ষয়ক্ষতির চেয়ে নিরাপদে ক্ষমতা থেকে প্রস্থানের জন্য রদবদলের কৌশল বেছে নিয়েছেন সেনাপ্রধান মিন অংলাইং। মিন অংলাইং তার পূর্বসূরি সিনিয়র জেনারেল থান শোয়ের মতো ওই ক্ষমতা ছাড়ার কৌশল পরিকল্পনা করছেন। থান শোয়ে 2011 সালে রাষ্ট্রীয় শান্তি ও উন্নয়ন পরিষদের কাছে ক্ষমতা ছেড়ে সামরিক বাহিনী ও সরকার থেকে বিদায় নেন। এরপর তিনি অবসরে চলে যান। এর আগে তিনি বর্তমান সেনাপ্রধান মিন অংলাইংকে 2011-12 সালে সবচেয়ে শক্তিশালী কমান্ডার ইন চিফ পদে অর্পণ করার আগে প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত করেন। তৎকালীন শাসক 2 নম্বর জেনারেল মং আই তাকে এই পদের জন্য সুপারিশ করেন। এবার একইভাবে মং আয়ের জায়গায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ পদে মিন অংলাইং এর ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল কিয়াও শুয়ারলিনকে দায়িত্ব দিয়েছেন।
পরের বছরে মিয়ানমারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাসের সঙ্গে সঙ্গে এই রদবদল ইঙ্গিত দেয় মিন অং লাইং তার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে তা নিয়ে এরই মধ্যে তিনি ভাবতে শুরু করেছেন। মিয়ানমারের রাজনীতিতে যুক্ত হওয়া কিংবা অবসর গ্রহণ, আবার রাজনীতিবিদ হয়ে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ কিংবা উৎখাত এড়ানোর উপায়। বিশ্বস্ত কর্মকর্তাদের শীর্ষ পদে উন্নীত করার সিদ্ধান্তের অর্থ 2025 সালে যাই হোক না কেন তিনি তার নিরাপত্তা নিশ্চিত করতে চান। জাপানের হোক্কাইডো দ্বীপে ব্যাপক তুষারপাত হয়েছে, স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাস্তায় বরফের পুরো স্তর জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কিছু সড়কে গাড়ি চলছে অত্যন্ত সতর্কভাবে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে দ্বীপটির উত্তরাঞ্চলে 50 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি বন্দি বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই চুক্তি কার্যকর হলে খুব দ্রুত বন্দীদের দেশে প্রত্যর্পণ করা হবে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার খন্দকার ওমর ফারুকের তথ্য ছবি নিয়ে বিস্তারিত। বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে আটক রয়েছেন প্রায় 100 বাংলাদেশি। এসব বন্দীদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। এই চুক্তি কার্যকর হলে আবেদনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দীরা দেশে ফিরে সাজার বাকি মেয়াদ পার করতে পারবেন বলে জানান তিনি। সম্প্রতি ভারপ্রাপ্ত হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল ও কারা কর্মকর্তা। এ সময় তাকে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের যেসব মামলা চলমান আছে তা দ্রুত সম্পন্ন করা সহ ছোটখাটো কোনো অপরাধে মামলা না করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়। এছাড়া মামলা পরিচালনায় আর্থিক সংগতি নেই এমন প্রবাসীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী প্রদানের অনুরোধ জানান বাংলাদেশ হাই কমিশনার। যখনই দেশ থেকে আসবেন, এয়ারপোর্টে যারা আসবেন, অপরিচিত কারোর কোনো প্যাকেজ বা কিছু নেবেন না, কারণ এই মাদকের মামলায় যারা এয়ারপোর্টে বিভিন্ন কারণে মাদক সহ ধরা পড়েছেন, এরকম কয়েকজন রয়েছেন। তারা আমাদেরকে বলেছেন যে তারা এটি জানেন না এর ভিতরে কী ছিল, কিন্তু কেউ তাদেরকে এটি দিয়ে দিয়েছে এবং তারা নিয়ে এসেছেন। আমরা কিন্তু চাইলে এটি থেকে আমরা সচেতন হলে আমরা এই ধরনের যে বিষয়গুলি থাকে সেটি থেকে আমরা রক্ষা পেতে পারি। আর একটি বিষয় হচ্ছে তুচ্ছ কারণে নিজেদের মধ্যে মারামারি। আপনারা জানেন মালদ্বীপের আইন অনুযায়ী মারামারি কিন্তু একটি কঠিন শাস্তিমূলক অপরাধ। বিশেষ করে আপনার যদি কোনো মারামারি কারণ রক্ত বের হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এটি খুব সিরিয়াসলি দেখা হয়। সেজন্য আমরা অনুরোধ করব যে কোনো কারণেই হোক বিরোধ থাকলে সেটি আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করব। বেশিরভাগ প্রবাসী মাদক, মারামারি ও শিশু নির্যাতন অপরাধে আটক রয়েছেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে প্রবাসীদের সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানান হাই কমিশনার। সময় সংবাদ, মালদ্বীপ। দেশীয় ঐতিহ্যকে ধারণ করে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বাহারি স্বাদের পিঠা সহ প্রায় 1/2 শতাধিক দেশীয় খাবার পরিবেশন করা হয়। এছাড়াও শিশুদেরকে নিয়ে আয়োজন করা হয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। পিঠা বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবার। শীতকাল জুড়েই বাংলাদেশের ঘরে ঘরে থাকে হরেক রকমের পিঠার আয়োজন। প্রবাসে কর্মব্যস্ত জীবনে ঘরোয়াভাবে পিঠাপুলির আয়োজন অনেকটাই অসম্ভব। তবে সেই বাধা পেরিয়ে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি চর্চায় কোনোভাবেই পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন বা ইসুর উদ্যোগে রোববার এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। হরেক রকম শীতকালীন মুখরোচক পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন প্রবাসী বাঙালি নারীরা। বিভিন্ন রকমের রসালো পিঠায় ভরে ওঠে প্রতিটি টেবিল। নানা রকমের নকশি পিঠা দিয়েও সাজানো হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৈরি জনপ্রিয় পিঠা স্থান পায় এই উৎসবে। পিঠার পাশাপাশি উৎসবে প্রায় 50টিরও বেশি দেশীয় খাবারের আয়োজন ছিল। তীব্র শীতের মধ্যেও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা এসে দেশীয় খাবার ও পিঠার স্বাদ উপভোগ করেন। এক প্রকার প্রবাসী বাংলাদেশিদের
শিশুদের মিলন মেলায় রূপান্তরিত হয় উৎসবটি। এই আয়োজনে আমরা উপস্থিত থাকতে পেরে অনেক ভালো লাগছে। ইভেন বাংলাদেশি একটা যেই মানে গ্রাম বা টেস্ট সেটা আমরা এখানে নিতে পারছি। রাজীব ভাইকে অনেক ধন্যবাদ। আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের সংস্কৃতি ধরে রাখার জন্য সত্যি বিষয়কে অনেক ধন্যবাদ। আয়োজন করার জন্য আইসিকে অনেক ধন্যবাদ। এখানে দেশীয় সুস্বাদু অনেকগুলো পিঠা, পায়েস, মিষ্টি আয়োজন করা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে এবং নতুন শিশুরা এখানে এসে বাংলাদেশিদের ঐতিহ্য, বাংলাদেশিদের খাবার, পিঠা এবং বিভিন্ন ইভেন্টের সাথে পরিচিত হচ্ছে। সামাজিক সংগঠন ইসু সবসময় দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য ও সুস্থ বিনোদনের কথা চিন্তা রেখে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করে থাকে বলে জানান সংগঠনের সভাপতি। চেষ্টা করে আমাদের বাংলাদেশের সংস্কৃতিটা মানুষের কাছে তুলে দেওয়ার জন্য, কোরিয়ার যে পরিবেশ সেখানে তুলে দেওয়ার জন্য এবং কোরিয়াতে যে সকল শিশুরা বসবাস করে তারা যেন বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে তাদের জন্য এই আয়োজন। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত শিশুদের নিয়ে আয়োজন করা হয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এখানে নানা বয়সের শিশুরা চিত্রাঙ্কন থেকে শুরু করে ইসলামী সঙ্গীত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মিকন তংসঙ্গে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কল্পকাহিনীর আয়রন ম্যান এবার বাস্তবে। আয়রন ম্যানের আদলে রোবট তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার একদল গবেষক। ওয়াক অন স্যুট অফ F1 নামের এই রোবট প্যারালাইজ ব্যক্তিকে স্বাভাবিকভাবে হাঁটা চলা ও সিঁড়ি বেয়ে ওঠানামা করতে সাহায্য করতে সক্ষম বলে দাবি গবেষকদের। এরই মধ্যে রোবটটি জিতে নিয়েছে আন্তর্জাতিক পদক। প্রযুক্তির অগ্রযাত্রায় প্রতিনিয়তই বদলে যাচ্ছে মানুষের জীবন। তারই ধারাবাহিকতায় যারা শারীরিক প্রতিবন্ধকতার কারণে হাঁটতে অক্ষম তাদের চলাফেরার স্বপ্ন পূরণ করল রোবট। রোবটটির নাম ওয়াক অন স্যুট F1। দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাইস্টের এক্সোস্কেলেটন ল্যাবরেটরির গবেষক দল তৈরি করেছেন এই অত্যাধুনিক রোবট। গবেষণা দলের সদস্য কিম সিয়ং হোয়ান নিজেও হাঁটতে অক্ষম, আর তিনি রোবটটির একটি প্রোটোটাইপ ব্যবহার করে দেখান। রোবটটি স্বয়ংক্রিয়ভাবে অক্ষম ব্যক্তির কাছে গিয়ে নিজেকে যুক্ত করতে পারে, যার সাহায্যে হাঁটার ক্ষমতা হারানো ব্যক্তি খুব সহজে হাঁটাচলা করতে পারবেন বলে জানিয়েছেন গবেষকরা। এই রোবটটি যে কোনো জায়গা থেকে আমার কাছে আসতে পারে, এমনকি আমি হুইল চেয়ারে বসে থাকলেও এটি আমাকে দাঁড়াতে সাহায্য করে, যা এর অন্যতম বৈশিষ্ট্য। রোবটটি তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ও টাইটানিয়াম ধাতু। এর ওজন মাত্র 50 কেজি। ওজনে হালকা হওয়ায় রোবটটি প্রতি ঘন্টায় 3.2 কিলোমিটার গতিতে হাঁটতে পারে। ব্যবহারকারীর ভারসাম্য বজায় রাখতে রোবটটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের সেন্সর, যা প্রতি সেকেন্ডে 1000টি সিগন্যাল প্রক্রিয়া করতে সক্ষম। রোবটটির লেন্সগুলো চোখ হিসেবে কাজ করে। এটি চারপাশ বিশ্লেষণ করতে পারে। সিঁড়ি থাকলে তার উচ্চতাও নির্ধারণ করে এই রোবট। আবার সামনে কোনো প্রতিবন্ধকতা থাকলেও তা শনাক্ত করে নিরাপদে এগিয়ে যেতে পারে। রোবটটিতে থাকা 12টি ইলেকট্রনিক মোটর মানুষের হাড়ের জয়েন্টের মতোই নড়াচড়া করে এর কার্যক্রমকে আরও সাবলীল করে তোলে। আমি আয়রন ম্যান সিনেমা দেখে অনুপ্রাণিত হয়েছি। বাস্তব জীবনে এমন একটি রোবট তৈরি করতে চেয়েছি যা মানুষের সাহায্য করতে পারে। এরই মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে রোবটটির। কিম সিয়ং হোয়ান এই রোবট ব্যবহার করে 2024 সালের সাইব্যাথলনে এক্সোস্কেলেটন ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন। এই প্রতিযোগিতায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক রোবট প্রদর্শিত হয়। ওয়াক অন স্যুট F1 শারীরিক প্রতিবন্ধীদের জীবনে নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে দাবি এর নির্মাতাদের। প্রযুক্তিবিদদের দাবি এটি কেবল প্রযুক্তির উৎকর্ষতা নয়, মানবতার সেবার এক অনন্য উদাহরণ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। চীনের গুয়াংজু প্রদেশের চিমলং সাফারি পার্কে প্রথমবারের মতো 5টি শাবকের জন্ম দিয়েছে একটি বাঘ। বেঙ্গল টাইগার প্রজাতির এই প্রাণীটি সাধারণত 2 থেকে 3টি শাবক জন্ম দেয়, তবে একসঙ্গে 5টি বাচ্চা জন্ম দেয় ঘটনা বিরল বলছে পার্ক কর্তৃপক্ষ। গেল 12 সেপ্টেম্বর চীনের চিমলং সাফারি পার্কে জন্ম নেয় বেঙ্গল টাইগার প্রজাতির 5টি শাবক। সাধারণত বেঙ্গল টাইগার মা 2 থেকে 3টি শাবকের জন্ম দেয়, কিন্তু এই 5 শাবকের জন্ম সাফারি কর্তৃপক্ষ সহ সাধারণ জনগণকে তাক লাগিয়ে দিয়েছে।
এই 5 শাবকের নামকরণ করা হয়েছে আকর্ষণীয়ভাবে। 3টি পুরুষ শাবকের নাম রাখা হয়েছে ওয়েই লং, ওয়েই গুয়ান এবং ওয়েইবো, আর 2টি মেয়ে শাবক পরিচিত হয়েছে ওয়েইলু এবং ওয়েইশুই নামে। শাবকদের স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠার জন্য সাফারি পার্ক কর্তৃপক্ষ যত্ন সহকারে তাদের বাসস্থান তৈরি করেছে। শাবকগুলো এখন তাদের মায়ের সঙ্গেই রয়েছে। বেঙ্গল টাইগার বিশ্বের অন্যতম বিলুপ্তপ্রায় প্রাণী। চীনের সর্বোচ্চ পর্যায়ে সুরক্ষার আওতায় থাকা এই প্রজাতিকে রক্ষার জন্য চিমলং সাফারি পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে পার্কটিতে প্রায় 300টির মতো বেঙ্গল টাইগার রয়েছে। বেঙ্গল টাইগারের 5 শাবকের জন্ম প্রাণী জগতের জন্য শুধুমাত্র একটি বিরল ঘটনাই নয়, বরং বিশেষজ্ঞরা মনে করছেন যত্ন, সুরক্ষা এবং সচেতন প্রচেষ্টার মাধ্যমে বিপন্ন প্রজাতির অস্তিত্ব রক্ষা করা সম্ভব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, কিন্তু ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করে আসলে ভারত। বিসিসিআই এর খবরদারি নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এক মিডিয়া সেশনে ভারতকে শাসক বলে আখ্যা দেন স্মিথ হেডরা। ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে বলা হয় ক্রিকেট বিশ্বের 3 মোড়ল, কিন্তু খাতা কলমে আসলে মোড়ল কেবল ভারতই। অর্থ প্রভাব কোনো হিসেবেই তাদের ধারে কাছে নেই কেউ। শরীরী ভাষাতেও সে দম্ভ স্পষ্ট ভারতীয় ক্রিকেটারদের। এবারের অস্ট্রেলিয়া সফরে যেন প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের পাল্লা দিচ্ছে তারা। বর্ডার গাভাস্কার ট্রফিতে এমনিতে মাঠেই রয়েছে উত্তাপ। খেলার পাশাপাশি দেখা যাচ্ছে দু দলের প্লেয়ারদের কথার তুমুল লড়াই। মাঠের বাইরেও সেটা টেনে নিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা, বিশেষ করে ইন্ডিয়ানরা। কখনো বিমানবন্দরে বিরাট কোহলি সাংবাদিকদের সঙ্গে জড়াচ্ছেন বাকবিতণ্ডায়, আবার অফিসিয়াল প্রেস মিটে অজি গণমাধ্যমকে ইচ্ছে করে এড়িয়ে গিয়ে বিতর্কের জন্ম দিচ্ছেন রবীন্দ্র জাদেজারা। এসবের মাঝে বিতর্ক উস্কে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। মেলবোর্নে চতুর্থ টেস্টের আগে এক মিডিয়া সেশনে ভারতীয় ক্রিকেট, বিসিসিআই ও আইসিসি নিয়ে কিছু প্রশ্ন করা হয়। সে সময় স্টিভেন স্মিথ ইন্ডিয়ান বোর্ডকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়েও শক্তিশালী বলেন। আবার ট্রাভিস হেড বলেন আইসিসি শক্তিশালী, তবে বিসিসিআই ক্রিকেটের শাসক। একই রকম উত্তর দেন অ্যালেক্স ক্যারি, উসমান খাজারাও। সম্প্রচার সত্ত্ব, স্পন্সর কিংবা মার্কেট, ক্রিকেট থেকে আইসিসির আয়ের একটা বড় অংশ আসে ভারত থেকে, তাই তাদের প্রভাব বেশি থাকাটাই স্বাভাবিক। কিন্তু প্রতিটি ক্ষেত্রে বিসিসিআই এর মাত্রাতিরিক্ত খবরদারিতে রীতিমতো বিরক্ত অন্যান্য বোর্ড। ভারতকে সুবিধা দিতে মাঠ ও মাঠের বাইরে আইসিসির পক্ষপাতমূলক আচরণের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। কেবল অর্থের কারণে এমন বৈষম্য পেশাদার খেলায় দৃষ্টিকটু এবং একই সঙ্গে আইসিসির দুর্বল কাঠামোর প্রমাণ। বিভিন্ন সময় ভারতের স্বৈর শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশি গণমাধ্যম, সরব হতে দেখা যায় পাকিস্তানিদেরও। আর এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এমন মন্তব্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা হয়েও আইসিসির অসহায়ত্ব। মাকসুম আলম খান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ, হোয়াইট হাউসের বিবৃতি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ে।